যে গতকাল বুধবার প্রতিদিনের মতোই বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয়ে সমবেত হয়েছিল এবং হঠাৎ করেই আকস্মিকভাবে বেলা 2টা থেকে পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতভাবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষমান নেতা কর্মীদের উপরে আক্রমণ করে। তারা বর্বরোচিতভাবে নির্বিচারে মুহুর্মুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, ককটেল, লাঠিচার্জ করতে থাকে, যা আপনাদের চোখের সামনে ঘটেছে। সাংবাদিকেরা সেখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই কাপুরুষিত লোমহর্ষক ঘটনা স্বাধীন দেশে কল্পনাতীত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকালকের পুলিশের গুলিতে পল্লবী থানার স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন নিহত হয়েছেন। আমি আজকে সকালেই মর্গে তাকে দেখে এসেছি। একজন সাধারণ, অত্যন্ত সাধারণ একজন শ্রমিক। তার কন্যা আছে, তার স্ত্রী আছে, তার পেছনটা ঝাঁঝরা হয়ে গেছে বুলেটে, এবং আরো অসংখ্য নেতাকর্মী সেখানে আহত হয়েছেন, যার সঠিক পরিসংখ্যান আমরা এখনো নিরূপণ করতে পারিনি। পুলিশের হামলায় অনেক সাংবাদিক বন্ধু আহত হয়েছেন। পুলিশ তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছে, তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়, অশোভন আচরণ করে। এর মধ্যে আমি খবর পেয়ে যখন সেখানে উপস্থিত হই, আপনারা দেখেছেন যে আমাকেও আমাদের অফিসে ঢুকতে দেওয়া হয়নি। যখন সেখানে সাংবাদিকের সব উপস্থিত ছিলেন, তারা কিভাবে বলপূর্বক আমাকে সেখানে আটকে রাখে, আমি চেষ্টা করেও সেখানে ঢুকতে পারিনি। এর মধ্যে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য বিএনপি কার্যালয়ে অযাচিতভাবে প্রবেশ করে সিমেন্টের ব্যাগ হাতে করে বোমা নিয়ে যায় এবং সেখানে রেখে আসে, যা বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হয়েছে। এরপর দলীয় কার্যালয়ে তারা ন্যাক্কারজনকভাবে নিচ তলা থেকে 6 তলা পর্যন্ত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন কক্ষ তছনছ করে। এমনকি বিএনপি চেয়ারপারসনের কক্ষ, মহাসচিবের কক্ষ, অফিস কক্ষের দরজা তারা অন্যায়ভাবে ভেঙে, সঙ্গে যন্ত্র নিয়ে গেছিল দরজা ভাঙার, ভেঙে প্রবেশ করে এবং সকল আসবাবপত্র, ফাইল, গুরুত্বপূর্ণ নথি তছনছ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, এমনকি দলীয় সদস্যদের প্রতিও মাসিক চাঁদার টাকা, ব্যাংকের চেক, বই, নির্বাচন কমিশন সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যায়। এই সময় বিএনপির কার্যালয় অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানুল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল খালেক, সহ দপ্তর সম্পাদক মনির হোসেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সেলিম রেজা হাবিব, অধ্যাপক আমিরুল ইসলাম, তরিকুল ইসলাম তেনজিং, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাবুদ্দিন, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মৌলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, সদস্য সচিব মৌলানা নজরুল ইসলাম তালুকদার, ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাবিকুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মীকে দলীয় কার্যালয়ের ভেতর থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এমনকি বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মচারী, যারা আমাদের স্টাফ, রেজাউল করিম, আমাদের বহুদিনের দীর্ঘদিনের অ্যাকাউন্টেন্ট দলিল উদ্দিন, সেলিম, ফারুক, রফিক সহ অন্যান্য কর্মচারীদেরকেও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এমনকি গ্রেপ্তার করে নিয়ে যায়, পরে অবশ্য তারা ছেড়ে দেয় একজনকে।
পুলিশ নিজেদের রেখে আসা বোমা উদ্ধার ও বিস্ফোরণের নামে নাটক সাজায় ও মিথ্যাচার করে। আমার সামনে পুলিশ সেখানে অসংখ্য বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমি যখন ঢোকার চেষ্টা করছিলাম চতুর্দিকে তারা আপনার এই বোমা ফাটাচ্ছিল এবং তারা আপনার বিভিন্ন গোলাগুলি করছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই পুলিশ বাহিনীর সঙ্গে পুলিশ বাহিনীর বিশেষ একটি সোয়াট, যে এই স্কোয়াডটা আপনার বাহিনী থেকে আপনার বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল শুধু অ্যান্টি টেরোরিজমের জন্য, এবং তাদেরকে বিদেশ থেকে প্রশিক্ষণে দিয়ে নিয়ে আসা হয়েছে তাদের কর্মকর্তাদেরকে। তাদের সঙ্গে এই ডিবি, সোয়াত বাহিনী ও আমি সন্ত্রাসীরাও সেখানে উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন, আজকে পত্রিকাতেও বেরিয়ে এসছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হাতে লাঠি সোটা বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আপনার মহড়া দিচ্ছে, এবং যিনি গুলি করেছেন তার একটা ছবিও আপনাদের মিডিয়াতেই এসছে যে তিনি একটা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে তিনি গুলি চালাচ্ছেন। ঢাকা মহানগরের সামনে প্রকাশ্যে সকলের সামনে ঘটনাগুলো তারা ঘটিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল আওয়ামী সন্ত্রাসীরা, তোমার তো এখানে প্রিন্টিং মিস্টেক, কলম দেখি এক সেকেন্ড, সরি দুঃখিত। আওয়ামী সন্ত্রাসীরা গতকাল ঢাকা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের সশস্ত্র উশৃঙ্খল কর্মীরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জঙ্গি মিছিল করে। আমার বাসা তো আপনার জানেন উত্তরা। আমি রাত 12টার দিকে বাসায় গেছি। রাত্রি 12টার পরে হঠাৎ করে শুনি আপনার আওয়ামী লীগের ছেলেরা স্লোগান দিচ্ছে ওই রেল লাইনের ওপর দিকে, ওই পারে, ওখানে তারা তখন বিএনপি সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান স্লোগান দিচ্ছে। হোয়াট অ্যান আয়রনি। আওয়ামী সন্ত্রাসীরা ওয়ারি থানার যুবদলের আহ্বায়ক ফয়সাল মাহবুব নিজুকে বাসা না পেয়ে তার বৃদ্ধ পিতা মিল্লাত হোসেনকে, যার বয়স 67 বছর, প্রহার করে, যার ফলে তিনি ঘটনাস্থলে নিহত হন বলে আমরা সংবাদ পেয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজও আমি সকালে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আমার অফিসে যেতে চেয়েছিলাম। আপনাদের সামনেই পুলিশ বিজয়নগর মোড়ে আমার গাড়িকে আটকে দেয় এবং আমাকে যেতে দেওয়া হয়নি। পুলিশ দলীয় কার্যালয় শহর নয়াপল্টনের পুরো সড়ক অবরোধ করে রেখেছে। এই বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু গুরুত্বের সঙ্গে। পুলিশ দাবি করছে বিএনপি কার্যালয়ে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে এবং অনেক পাওয়া গেছে, কয়েক বস্তা নাকি পেয়েছে তারা তো উদ্ধারে তল্লাশি চালানোর জন্য ক্রাইম সিন ঘোষণা করেছে নাকি আমাদের সেই অফিস সহ এলাকাটিকে। অথচ আইন হচ্ছে কোনো বাড়িতে বা কোথাও যদি তল্লাশি চালাতে হয় কোনো প্রতিষ্ঠানে, সেই বাড়ির মালিককে সঙ্গে রাখতে হবে, এটা আইনের মধ্যে আছে। নিরপেক্ষ সাক্ষী থাকতে হবে। সাধারণত এই ধরনের তল্লাশি চালাতে হলে সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে হয়। এই ক্ষেত্রে কিছুই করা হয়নি। উপরন্তু গতকাল আমাকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে না দিয়ে বাইরে রেখে দীর্ঘ 4 ঘন্টা বিএনপি কার্যালয়ে ঢুকে তারা ভাঙচুর করেছে, বোমা রেখেছে এবং বিস্ফোরক রাখার এই সমস্ত নাটক তারা তৈরি করেছে। আপনারা জানেন, সরকারের ব্যর্থ অযোগ্য সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে এবং গণতান্ত্রিক কার্যকলাপে দেশের মানুষ চরমভাবে বিপর্যয়ে নিপতিত, যার ফলশ্রুতিতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সারের মূল্য বৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং হত্যা, নির্যাতন, দমন নিপীড়নের প্রতিবাদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত 12 অক্টোবর 2022 তারিখ থেকে দেশের 9টি বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের শত বাধা বিপত্তি, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, পরিবহন ধর্মঘট, গ্রেফতার, মিথ্যা মামলা সহ নানা দমন পীড়ন উপেক্ষা করে জনগণ এবং নেতা কর্মী সমর্থকরা এই সকল বিভাগীয় সমাবেশ সফল করে আন্দোলনকে বেগবান করে তুলেছেন। সর্বশেষ বিভাগীয় সমাবেশ আগামী 10 ডিসেম্বর 2022 শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 10 ডিসেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন নয়াপল্টন সড়কে ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের জন্য বিএনপির পক্ষ থেকে 13 ও 20 নভেম্বর 2022 তারিখে ডিএমপি বরাবর চিঠি দেওয়া হয়েছিল। এর মধ্যে দলের নেতৃবৃন্দ কয়েক দফায় ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে নয়াপল্টন সমাবেশের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে সরকারের মন্ত্রী নেতারা ঢাকা বিভাগীয় গণসমাবেশের বিরুদ্ধে
অহেতুক উত্তেজনাকর উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন এবং সন্ত্রাসী ভাষায় কথা বলতে শুরু করেন। এমন পরিস্থিতিতে বিএনপি হঠাৎ প্রণোদিত হয়ে সারওয়ার্দী উদ্যানে বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের জন্য 26টি নজিরবিহীন শর্ত দিয়ে চিঠি প্রদান করে, যা বিএনপির কাছে কোনো মতেই গ্রহণযোগ্য ছিল না। আমরা সাথে সাথেই তাদেরকে জানিয়ে দিই যে সারওয়ার্দী উদ্যান আমাদের সমাবেশের জন্য এটা গ্রহণযোগ্য নয় এবং এটা উপযোগী নয় এবং এটা বিএনপির জন্য আমরা এটাকে কমফোর্টেবল মনে করিনি। এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকে এসব মাঠ ছাড়া তারা আবার বলতে থাকে যে টঙ্গীর ইস্তেমা ময়দানে যান, নাহলে পূর্বাচলের রপ্তানি মেলা মাঠে গণসমাবেশ করার জন্য বলতে থাকে। এমন অবস্থায় বিএনপির পক্ষ থেকে এসব মাঠ ছাড়া ঢাকা শহরে অন্য যে কোনো গ্রহণযোগ্য স্থানে গণসমাবেশ করার স্থান নির্ধারণের জন্য সরকারকেই দায়িত্ব দেওয়া হয়। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে এখানে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে সমাবেশ করার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের যে সাংবিধানিক অধিকার এবং সেইভাবেই আমরা আপনার চেয়েছি। এখানে সরকারের দায়িত্ব হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষা করা, তার অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা। আমরা সরকারকেই বলেছিলাম যে আপনারা গ্রহণযোগ্য যদি কোনো আমাদের কাছে গ্রহণযোগ্য হয় এবং কোনো জায়গা দেন তাহলে আমরা সেটা বিবেচনা করব। গতকাল দুপুরে ডিএমপি কমিশনার বিএনপির প্রচার সম্পাদক জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে ডিএমপির কার্যালয়ে ডাকেন যে বিকল্প তারা যে কমিট করেছেন যে তারা জায়গা দেবেন সেই বিষয়ে আলাপ করে চিঠি নিয়ে আসার জন্য তাকে যেতে বলা হয়। এবং আমি আপনাকে খুব স্পষ্ট করছি, আমার নিজের সঙ্গে ডিএমপি কমিশনের কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন যে অ্যানি সাহেবকে পাঠান, আমরা চিঠি দিয়ে দিচ্ছি। তিনি নিজে অ্যানিকে ফোন করেছেন যে আপনি আসেন, চিঠি নিয়ে যান। অ্যানি যখন ঠিক বেরোতে যাবে, যখন বের হয়েছে, সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকাল পুলিশের এই জঘন্য ন্যাক্কারজনক বর্বরচিত হামলা সরকারের ফ্যাসিবাদী এই ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশ করার সাংবিধানিক অধিকারও করে নিয়েছে, যা গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত। আমি পুরনো জিনিসগুলো চাই না। আপনারা জানেন যে এই সরকারের আমলে আমাদের 600-র মতো নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে, তার মধ্যে সংসদ সদস্য ছিলেন 3 জন। আমাদের ঢাকার চৌধুরী আলম কমিশনার, তাকে গুম করা হয়েছে। আমাদের সহস্রাধিক নেতাকর্মী, 35 লক্ষর ওপরে নেতা কর্মীকে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে সবসময় হয়রানি করা হয়েছে। এই আমাদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 30,000 নেতা কর্মীর মধ্যে মিথ্যা এবং গায়েবী মামলা দেওয়া হয়েছে। গতকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বর্বরচিত কাপুরুষিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। গতকালের ঘটনা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সামিল। আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে গণ আন্দোলনের পতনে ভীত হয়ে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। আমরা সরকার ও প্রশাসনের প্রতি এহেন অগণতান্ত্রিক, গণবিরোধী, সংবিধান বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং বর্বরচিত ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে। গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। গায়েবী ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতারের নামে হয়রানি ও তল্লাশি বন্ধ করতে হবে। 10 ডিসেম্বর আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে আমরা গণসমাবেশ করব। এই গণসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তার সকল প্রতিবন্ধকতা দূর করবার দায়িত্ব সরকারের। অন্যথায় এর দায় দায়িত্ব সব সরকারকেই বহন করতে হবে। ধন্যবাদ। আমরা ওই জন্য দাবি করেছি যে অবিলম্বে সেগুলো উদ্ধার করতে হবে, সেখানে সমাবেশের পরিবেশ তৈরি করতে হবে এবং সেগুলির দায়িত্ব সম্পূর্ণ হবে সরকারের। আপনার কথা হয়েছে অ্যানি সাহেবকে চিঠির জন্য পাঠানো বলা হয়েছিল, আমার সঙ্গে সেই বিষয়ে কথা হয়নি, কিন্তু
আপনারা 10 ডিসেম্বরের সমাবেশের ব্যাপারে এখনো আপনাদের পূর্বের অবস্থানে অনড় আছেন কিনা এবং নয়াপল্টন আমরা তো এক কথাই বলেছি ভাই, আমরা নয়াপল্টনের কথাই বলেছি। সরকারের কাছে আমরা এটাও বলেছি যদি আপনাদের বিকল্প কোনো প্রস্তাব থাকে এবং সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমরা সেটা বিবেচনা করে দেখব। আমি তো সেই স্থান বলিনি এখনো, যেখানে আলোচনার মধ্যে আসতে পারে। আমরা তো আরামবাগের কথা তো আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আরামবাগে দেওয়া যেতে পারে। আর দুটো প্রশ্ন আছে। একটা হলো গতকালের তথ্যের সম্পর্কে আপনার যে ব্যাখ্যা পুলিশ অভিযোগ করেছিল সেটা আপনি দিয়েছেন। আর পুলিশ বলছে 160 বস্তা চাল ছিল সেখানে এবং 2 লাখ বোতল পানি ছিল। তো এইটা কি একটা যুদ্ধাঙ্গিহী ব্যাপার? যদি পুলিশের না, কেন আমাকে বলেন প্লিজ। আমি একটু এদের পরিষ্কার করি। যদি চাল পেয়ে থাকে, চাল তো বিস্ফোরক নয়। চাল কি বিস্ফোরক যুদ্ধ এই কোনো ব্যাপার না, অস্বাভাবিক নয়। কারণ হচ্ছে যে আমাদের এখানে সমাবেশ হবে, আমাদের ঢাকা বিভাগের বিভিন্ন নেতা কর্মীরা সেখানে আসবেন সমাবেশ উপস্থিত হতে। এমনও তো আমি জানি না, আমি এটা আমার নলেজেই নাই। এমনও তো হতে পারে যে সেটা আপনার দেওয়া হয়েছিল আপনার ওই সমাবেশে যারা আসবেন তাদের জন্য খিচুড়ি রান্না করার জন্য, সেটা হতে পারে। তবে ওইখানে 160 বস্তা চাল রাখার কোনো জায়গাই নাই। টোটালি ব্লাট অ্যান্ড লাই। আর 2 লক্ষ বোতল রাখারও জায়গা নেই। আরেকটা প্রশ্ন, সারা দেশে একটা আলোচনা আছে যে 10 তারিখে একটা স্যাংশন আসার ব্যাপার না ব্যাপার এরকম একটা আলোচনা পত্র-পত্রিকা আছে, আলোচনা আছে। বিএনপি কি এই স্যাংশন যদি হয় এবার মন্তব্য কি বা আপনার? ভাই আমরা দেখেন, স্যাংশনের ব্যাপারে আমরা প্রথমেই মন্তব্য করেছি। প্রথম স্যাংশনে আমাদের সরকারের সম্পূর্ণভাবে ব্যর্থতা এবং তাদের এই যে গণতন্ত্রকে হত্যা, মানবাধিকার লঙ্ঘন চরমভাবে, তার পরিণতিতেই এই স্যাংশন এসছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য কখনোই কোনো সুখকর নয়, সম্মানের নয়, এটা লজ্জার। এবং সেই লজ্জার জন্য দায়ী সম্পূর্ণ এই আওয়ামী লীগ সরকার। একই মাঠে আওয়ামী লীগ সমাবেশ করছে, সমাবেশ করেছে, সমস্যাটা অনেকগুলো। 1 নম্বর সমস্যা যে স্বরাজ উদ্যানে এখন বড় সমাবেশ করার সুযোগই নাই। এত বেশি স্থাপনা সেখানে তৈরি করা হয়েছে ভেতরে, যে এটা আপনার একেবারেই আপনার সমাবেশের জন্য উপযুক্ত স্থান। 1। 2 নম্বর, ওখানে 4 দিকে দেয়াল ঘেরা। যদি কোন রকম একটা গোলযোগ বড় মিটিং এর জন্য সৃষ্টি হয়, স্ট্যাম্পেড হয়ে বহু লোকের মারা যাওয়ার সম্ভাবনা আছে। এবং মাত্র একটা গেট, সেই একটা গেটেও আপনার একজন করে যাওয়ার জন্য আপনার লোহার আপনার দিয়ে ব্যারিকেড দিয়ে তৈরি করা আছে। এটা একেবারেই কোনো বড় সমাবেশ করার জন্য এটা উপযুক্ত স্থান নয়। আর যেখানে আপনার চারদিকে এই আপনার দেয়াল আছে, আবার ওখানে তো আপনার আওয়ামী লীগের পরপর মিটিং হওয়াতে ওখানে আপনার সেখানে তো আপনার ওই আছে আপনার ওই বিশাল স্টেজের স্ট্রাকচার করা আছে। তো এটা তো আমরা একদিকে আপনার যে 6-7 তারিখে আপনার আমাদেরকে পিছিয়ে নিয়ে গেছে, আবার ওদিকে এখানেই মনে হয়েছে যে তাদের একটা পুরোপুরি চক্রান্তমূলক ঘটনা আছে, যে কারণে তারা এই ব্যবস্থা নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় অভিযোগ আছে, আরেকটা অভিযোগ আছে, আমরা চিঠি দেওয়ার পরে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই তারপরের দিনই কিন্তু আমাদেরকে বরাদ্দ দিয়ে দিয়েছে। একটা মিনিমাম ব্যাপার থাকে যে আমরা সবসময় দেখে এসেছি যে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়, সেখানে এটাও এবার সেটাও করা হয়নি। জি ভাই, প্লিজ। আমি আল জাজিরা টেলিভিশনের, আমার কোশ্চেনটা ইংলিশে পড়ি বিকজ আমার রেকর্ডের জন্য দরকার। নিশ্চয়ই। কালকের সিচুয়েশন এন্ড ওভারঅল লাস্ট 3 মান্থের যে আন্দোলন হয়েছে আপনাদের, এন্ড কালকে অবশ্যই ইটস ইন্টারন্যাশনালি ওয়াইডলি কভার্ড। What is your assessment of the current political situation and where it's going to go, with keeping in mind with the election ahead in 2023 or maybe January 2024? How do you perceive the political situation? We have several times categorically said that this government is an unelected government. It is not an elected government. Last 2 elections were totally flawed, and in fact, you know that the last election, 2018, the election was declared night before the day of election, and in fact, even the candidates who couldn't go for campaigning, a lot of our candidates were arrested before the election. Mr. Rai is here. He was severely tortured, attacked, and injured, and a lot of our candidates were injured. They were arrested. Thousands of our boys
our activists. They were arrested, they were tortured. Thousands of false fake cases were lost against our activists and the campaigners. So you know to understand what happened at that time. And in 2014, 154 candidates were declared uncontested, and only 5% people they went for voting. So no vote. And this time they have formed an election commission without consulting the other political parties. And they unilaterally they named the people, and they have said their own men, they are all our leaders. And the political scenario in the country, you are observing it, that when a liberal democratic political party has declared a peaceful program of divisional gatherings, 3 days earlier, the government-supported unions, of transport unions, hartals and strikes, 3 days earlier. Our workers and leaders, they were arrested from their homes, houses, and they were barred from coming to, even through other transports, in all the places. But people there, they overcome the whole situation, and they attended the gatherings very successfully, and the meetings were held very successfully. This time in Dhaka, just before, even if it was 1 month ago, they started saying that there will be no elections, there will be no meetings in Dhaka city. Nobody will be allowed to hold any meeting here, and they will not be allowed to gather. They were saying all these things. They are threatening people. They are threatening everybody. So that is the scenario now. I told you earlier that in from our party, which is the biggest, largest political party, 600 people have been enforced disappearance has happened, and they disappeared. More than thousands have been killed, and more than 3.5 million people, they were given fake cases. Still, today, this morning, I had been in the court with 2 cases. Mr. Mirza was also there with several cases, and these things are continuing for the last 14 years. So there is no, in fact, there is no democratic environment here. There is no democratic space. We are not being allowed to hold our processions, meetings freely. Media, the media is not free. In the judiciary is completely controlled by the government. In fact, total authoritarianism is being held here in Bangladesh. So in Bangladesh, the crisis now is it's a authoritarian and a fascist government is ruling this country. They are violating all the provisions of the constitution. They are violating all the normal rules of democracy and not giving any space to the people. This is the whole situation here. Yes, Mr. Koshru, please. Mr. Koshru, Voice of America. Can I ask you a question which will translate both in English and Bangla? I will speak in Bengali, but probably then in English. You know English better than me. No. You are urging the government again and again, and just I was listening to you when I was sitting on the backside to draw all the police and other law enforcers from your office at the airport. But are you still sure that you are going to help this big gathering Rally. or a rally at Noyapolitan or in any of the adjacent areas on 10th, according to 100%. Yeah. 100%. Because that is our declared program, and people have started. You have finished. If allow you, and if they will not allow you to stand up on that particular venue, what you will do? People will take their own course of action. People will decide. We will go to the spot. We will go to our present where we have decided to hold our meeting. We will go there. Yeah, but people will decide what course of action they will take. But the people will decide on their own. Can I add a sentence? Can I? We will, please.
the party What is the plan of BNP, if I may add, please? This is Sam from AFP, Mr. Secretary General. What is your plan about the rally? You say the government will take the full responsibilities if anything goes wrong. The responsibility of the government to safeguard the interest of the opposition political parties and the people, the citizens of this country. Are you Would you sure? turn to your the alliance, the partners of your alliance, previous alliance? We have no alliance now. You know that we have declared that the other political parties who believe in democracy, they will be having their programs jointly. That means simultaneous programs. That is, we call it in Bengal Jugapal program. Simultaneous program. They will have to do it from their own premises, from the offices. স্যার প্রশ্নটা আপনার প্রশ্নটা আপনি বাইরে যারা আমাদের ভাই আছেন ওরা যেন আপনি ইংলিশে করেছেন প্রশ্নটা বাংলা একটু উত্তরটা আপনার কাছে আপনি যদি অ্যালাউ করেন যে আপনি ওই দিন প্রোগ্রাম আপনারা পুলিশ তো বলছে আপনাদেরকে রাস্তায় দাঁড়াতে দেবে না তা আপনারা আসলে কিভাবে প্রোগ্রামটা করবেন আপনারা বারবার বলছেন যে আপনারা কোনো সংঘাত চান না সহিংসতা চান না আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চান তা আপনাদের অবস্থানটা আসলে কি হবে কালকে ঘটনার পরে আসলে সরকার বা পুলিশের অবস্থানটা কি তারা তো স্পষ্ট করেছে আমরা আমাদের প্রোগ্রাম আমরা তো স্পষ্ট করছি আমরা তো বলছি বাবার কথা দিয়েই বলছি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে সমাবেশ সেটা আমরা অনুষ্ঠান করব এর জন্য আমরা চেয়েছিলাম আপনার নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাই না এখন সরকারের দায়িত্ব হচ্ছে যে তারা এই সমাবেশটাকে শান্তিপূর্ণভাবে কিভাবে করবে আমরা অবশ্যই আমাদের সমাবেশের স্থলে আমরা যাব আমরা আর জনগণ কি করবে সেটা জনগণই ডিসাইড মাননীয় মহাসচিব আমি গতকালকে সূত্র বলি গতকালকে যখন নয়াপল্টনে পুলিশের অভিযান করছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু কক্সবাজারে আওয়ামী লীগের সমাবেশ চলছিল এই যে অভিযান শেষ না হওয়ার আগে সেখানে আপনি খেয়াল করেছেন যে সেখানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলে দিল যে বিএনপি অফিসে প্রচুর বিস্ফোরক রয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু তখনও ডিক্লার হয়নি এটা আপনার দৃষ্টিতে আছে কিনা সেকেন্ড প্রশ্ন আজকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আওয়ামী লীগের ঢাকা মহানগরের সব কমিটি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ অন্য দলীয় নেতারা তারা মিটিং করেছে এবং সেখানে প্রধানমন্ত্রীও সংযুক্ত হয়েছিল সেখানে তারা বলেছে বিশৃঙ্খলা এড়াতে তারা প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রস্তুত থাকবে এবং কোনোভাবে যদি বিএনপি মাঠে নামে তারা প্রতিহত করার জন্য সেখানে ডিক্লার দিয়েছে এই পরিস্থিতির কি আরো সংখ্যাটা বেড়ে যাবে না আপনারা তাদের কথাতেই এবং তাদের এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে এই সিদ্ধান্তগুলো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা পুরোপুরি ভাবে একটা সন্ত্রাসী দল এবং গণতন্ত্রের যে মূল কথা সহনশীলতা এবং বিরোধী দলের রাজনীতিকে করতে দেওয়া যেটা আমার সংবিধান সম্মত অধিকার সেগুলোতে তারা বিশ্বাস করে না এবং তারা যে ভয় ও ত্রাসের রাজত্ব সৃষ্টি করে দেশ পরিচালনা করছে সেটা আরো স্পষ্ট হয় কাদের সাহেবের কথা থেকে এবং ঢাকার ঘটনা থেকে এটা পরিষ্কার হয়ে যায় এটা একটা অত্যন্ত পরিকল্পিত প্লট যে প্লট তৈরি করে তারা 10 ডিসেম্বরের যে শান্তিপূর্ণ সমাবেশ বিরোধী দলের বিএনপি সেটাকে তারা নস্যাৎ করতে চায় পণ্ড করতে চায় এই কথা তারা প্রথম থেকেই বলে আসতেন সমস্যা হচ্ছে কি যে আওয়ামী লীগ বারবার এই কথাগুলো বলেছি আওয়ামী লীগ একটা দল যে দলের দুটো বিষয় আছে একটা হচ্ছে আপনার তাদের অন্তর্নিহিত যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আছে একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে দুর্নীতি এই দুটো জিনিস তাদের মজ্জাগত শুধু সন্ত্রাস না করলে তারা রাজনীতি করতে পারে না আর আপনার দুর্নীতি না করলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে না এটাই হচ্ছে মূল কথা আরে ভাই এখন শেষ তো কথা আপনারা বলতেছেন সরকারের পদত্যাগ করতে সরকার অবৈধ আপনাদের দলের এমপি আছে 6 জন আপনার পিছনে একজন বসে আছে এরা সংসদে কেন আমরা সিদ্ধান্ত নিয়েছি দল সেজন্য গেছি আর আমার সিদ্ধান্ত ঘোষণা করে বলেছি তো আমরা তো যখন যাই সিদ্ধান্ত নিয়েই গেছি তারা যাবেন আপনার পার্লামেন্টে যাবেন সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদের দলের দলীয় সিদ্ধান্ত মাননীয় মহাসচিব 160 বস্তা চাল 1 লাখ বোতল পানি এবং বিএনপি বসে যাবে 2 লাখ বিএনপি বসে যাবে এই ধরনের প্রচারণাটা এখনো চলছে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমরা এই প্রচারণা করতে আমরা খুব বেশি গুরুত্ব দিই না কেন জানেন জনগণ এই প্রচারণা বিশ্বাস করে না আমাদের কনসার্ন হচ্ছে জনগণ এগুলো বিশ্বাস জনগণ খুব ভালো করে বুঝে গেছে যে আওয়ামী লীগ একটা মিথ্যাবাদী মিথ্যাচার করা আপনার দল
এবং তারা এই মিথ্যাচার করে, ভুল প্রচারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে যেমন উন্নয়ন বিভ্রম সৃষ্টি করেছে, তেমনি একইভাবে এখন আপনার এই গণতন্ত্র বিভ্রম, আপনার রাজনীতি বিভ্রম শুরু করেছে। এটা ছাড়া তারা টিকতে পারে না। একই লোক প্রশ্ন একই ছিল আর প্রশ্ন একটু সুনির্দিষ্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে যে ঘটনা আমরা দেখেছি, আজকের যে অবস্থা, পল্টনের যে অবস্থা, তাতে করে রাস্তায় মানুষজন যেতে পারছে না। আমরা মিডিয়া কর্মী যারা গিয়েছিলাম তারাও সেখানে ঢুকতেও বাধা পেয়েছে। আজকে সব মিলে যদি বলতে, আপনি বলছেন যে 10 তারিখে সমাবেশের জন্য আপনারা সেখানে যাবেন, সেই পথে যাবেন এবং সেটা সরকার ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা না করে, যদি এই অবস্থায় থাকে, গতকাল ঘটনা আমরা যা দেখেছি, তাতে করে কি ধরনের সংখ্যা তৈরি হবে? আপনার 22 তারিখের 22শে আগস্টের আগে আপনারা অনেকেই বলেছেন যে বিএনপি কিছুই পারে না, বলেছেন না, জনগণ দাঁড়াতে পারে না, উঠতে পারে না। কিন্তু 22 তারিখের পরে 9টি সমাবেশ হয়েছে 22শে আগস্ট। আপনারা নিজেরাই দেখেছেন যে জনগণ কিভাবে উঠে দাঁড়াচ্ছে। একটা কথা আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে এই দেশ বাংলাদেশ গণতন্ত্রের জন্যই আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই গণতন্ত্র আজকে পুরোপুরি ভাবে এরা লুট করে নিয়ে চলে গেছে। সেটাকে ফিরে পাওয়ার জন্য গণজন ফিরে দাঁড়াচ্ছে, জনগণ ফিরে উঠছে, নদী সাঁতরে পার হচ্ছে, ভেলা পাল্টে নদী পার হচ্ছে, 100 মাইল সাইকেলে হেঁটে চিরামুড়ি গুড় নিয়ে তারা সমাবেশগুলো উপস্থিত হয়েছে। অপেক্ষা করুন, ঢাকায় যা দেখবেন তা আপনারা নিজেরাই সচক্ষে দেখবেন। খসরু ভাই, আপনাদের সিনিয়র একজন জার্নালিস্ট অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন কিছু করার। আমি বাংলায় করতে হলে আমাদের যারা বাইরের যে আপনারা কি অন্যান্য যে সম্ভাবনা দলগুলো আছে এদের কাছে, মানে এদের আপনারা চাচ্ছেন কিনা যে 10 তারিখে তারা আলাদা আলাদা ভাবে ঢাকায় সমাবেশ করবে? না, আমরা সেটা আপনাদেরকে পরিষ্কার করেছি। যুগপৎ আন্দোলন মানেই হচ্ছে সেটা 10 তারিখে simultaneous movement means আসলে 10 তারিখের ব্যাপারটা কি, 10 তারিখে আমাদের লাস্ট program of our divisional programs. From this program we will announce our next programs and our demands. Demand for the resignation of the Prime Minister, demand for the abolition of this parliament, demand for form a neutral caretaker government during the election period. That will be the other things will be our demands. So from then on, our new programs will come and we will go for a movement in the next way. আপনি কি যেন বলতে যাচ্ছিলেন? জি, বলেন বলেন, শোনা যাবে। এক মিনিট যেন সময় না। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, ঘুরে ফিরে কিন্তু এক প্রশ্ন একটাই, যে আমাদের যে 10ই ডিসেম্বরের যে সমাবেশ সেটা কোথায় হবে, স্থানটি কি হবে। আমি এই প্রসঙ্গে একটি সংক্ষেপে একটা কথা বলছি। আমরা তো মহাসচিব বলেছেন 12ই অক্টোবর থেকে প্রায় 2 মাস যাবৎ আমরা 9টি কর্মসূচি পালন করেছি, আমরা 9টি স্থানে করেছি। আচ্ছা, এই গত 1 মাস যাবৎ আওয়ামী লীগও তো বেশ অনেকগুলো সমাবেশ করেছে, করেনি? এবং তারা বিভিন্ন স্থানে করেছে, ঢাকা শহরে করেছে, ঢাকার বাইরে করেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, আপনারা তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আওয়ামী লীগ যে সমাবেশগুলো করেছে নির্ধারণ করেছে, সেটিকে আওয়ামী লীগ নির্ধারণ করেছে নাকি বিএনপি নির্ধারণ করেছে নাকি পুলিশ নির্ধারণ করেছে? আওয়ামী লীগের সমাবেশের স্থান আওয়ামী লীগ নির্ধারণ করেছে, আমরা বিএনপি আমাদের সমাবেশের স্থান আমরা নির্ধারণ করবো, অন্য লোকে পুলিশ অথবা সরকার কেন নির্ধারণ করবে? আপনারা সেই প্রশ্নের জবাব দিন। শহীদদের সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা শহীদের রঞ্জনেই সে পাবে। সে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক দলের, সে হচ্ছে পল্লবী থানার একজন নেতা। থ্যাংক ইউ। আপনি জানতে পারবেন যত সময়। থ্যাংক ইউ।